সাইমুম সিরিজ ৬১ ড্র্যাগন ভয়ঙ্কর পর্ব ৬ উডাং ন্যাশনাল পার্কের এন্ট্রি গেট দিয়ে আহমদ মুসা প্রবেশ করল উডাং পর্বতের দক্ষিণাঞ্চলে যাওয়ার আঞ্চলিক সড়কে। এই এন্ট্রি গেটটা উডাংয়ের দক্ষিণাঞ্চলে প্রবেশের একটা গ্রন্থি বা জাংশনের মতো। উডাংয়ের দক্ষিণাঞ্চলীয় হাইওয়েতে এখান থেকে প্রবেশ করা যায়, আবার আঞ্চলিক সড়কেও যাত্রা শুরু করা যায় এখান থেকেই। আর উডাংয়ের দক্ষিণাঞ্চলে দুপাশ দিয়ে নদী বয়ে গেছে। বাম পাশের নদীর তীর ধরে রেলওয়ে উডাং এলাকার মাঝামাঝি পর্যন্ত পৌঁছেছে। আহমদ মুসা হাইওয়ে অ্যাভয়েড করেছে, আঞ্চলিক সড়কে চলার সিদ্ধান্ত নিয়েছে। আঞ্চলিক সড়কে চলার গতি হাইওয়ে থেকে কম, তবু আহমদ মুসা এটাই পছন্দ করেছে। আহমদ মুসা ড্রাইভিং সিটে, তার গায়ে চীনা ড্রাইভারের পোশাক। আর লুঝি এবং চ্যাংঝি দুজনেই মঙ্গোলীয় পর্যটক। চ্যাংঝি মঙ্গোলীয় ভাষা তার মাতৃভাষা। লুঝিও মঙ্গোলীয় ভাষা ভালো জানে। ছদ্মবেশ, লুঝি ও চ্যাংঝি দুজনের বয়স একটু বাড়িয়েছে। তারা দুজন গাড়ির পেছনের সিটে। গাড়ি চলতে শুরু করেছে। এ পর্যন্ত জিজ্ঞাসাবাদের মুখে তারা পড়েনি। গেটের পুলিশরা তাদের দিকে একবার তাকিয়েই ছেড়ে দিয়েছে। তবে গেট থেকে বেরিয়ে আসার পর দুজন লোক দুপাশ থেকে গাড়ির জানালায় এসে দাঁড়িয়েছিল। তারা দুজনেই তাকিয়েছিল লুঝিদের দিকে। আহমদ মুসাকে জিজ্ঞেস করেছিল যে তারা কোথায় যাবে। গোল্ডেন হল পর্যন্ত, বলেছিল আহমদ মুসা। তাহলে এ পথে কেন? গোল্ডেন হলে যাবার জন্য পর্যটকরা তো পশ্চিম পাশের রাস্তা ব্যবহার করে, বলল তাদের একজন। পূর্ব পাশে দর্শনীয় স্থান বেশি আছে, এজন্যে ম্যাডামরা এই পথে যাচ্ছেন, বলেছিল আহমদ মুসা। লোক দুজন আর কিছু না বলে চলে যায়। ওরা কারা ছিল স্যার? জিজ্ঞেস করেছিল লুঝি। তার কণ্ঠে কিছুটা উদ্বেগ। হ্যাঁ লুজি, ওরা কিডন্যাপার দলেরই লোক। ওরা তোমাকে খুঁজছে, বলল আহমদ মুসা। গোটা রাস্তায় কি ওরা এভাবে ঝামেলা করবে? লুজি বলল। কেন, ওদের কাজ ওদের করতে দেবে না? আহমদ মুসা বলল। আমার তো ভয় করছে, লুজি বলল। ভয় ঝেড়ে ফেলে দাও, তুমি এখন যুদ্ধক্ষেত্রে। মাঝে মাঝে রিভলভারে হাত দাও, তাহলে মনে থাকবে তুমি যুদ্ধক্ষেত্রে, বলল আহমদ মুসা। স্যার, আমি যুদ্ধক্ষেত্রে? এটা মনে হলেই তো ভয় বাড়ছে, লুজি বলল। তাহলে মনে করো তুমি গোল্ডেন হোল পরিদর্শনে যাচ্ছ, বলল আহমদ মুসা। হ্যাঁ, এটা হতে পারে স্যার, ধন্যবাদ, লুজি বলল। একটু থেমেই লুঝি আবার বলে উঠল, আপনার এই গাড়িটা তো স্যার বুলেট প্রুফ। আগে পেছনে অটো ফায়ারের প্রভিশন আছে। এ তো সাংঘাতিক দামি গাড়ি। গাড়িতে উঠার সময় দেখলাম গাড়িতে প্রেসিডেন্সিয়াল ফ্যামিলি পুলের মনোগ্রাম। আমি বুঝতে পারছি না স্যার, গাড়ি আমার নয়, আমি ব্যবহার করছি। এটা প্রেসিডেন্সিয়াল ফ্যামিলি পুলের গাড়ি, বলল আহমদ মুসা। তা আমি বুঝেছি, কিন্তু আপনার হাতে এলো কি করে? লুঝি বলল। তুমি কিডন্যাপ হবার পর আমি উডাংয়ের দিকে আসার পথে অনেক ঘটনা ঘটেছে, তার মধ্যে এটা একটা, বলে আহমদ মুসা সংক্ষেপে লিয়েন হোয়াকে উদ্ধার ও প্রেসিডেন্ট হাউসে যাওয়ার কাহিনীটা বলল। স্যার, সত্যি আপনি পরশ পাথর। আপনি প্রেসিডেন্ট হাউসে গেলেন আর জয় করে ফেললেন প্রেসিডেন্ট হাউসকে। লিয়েন হুয়াকে আমি জানি, সে আমার ভালো বন্ধু। সব ব্যাপারেই সে খুব কনজারভেটিভ। সাধারণ একটা গাড়ি নিয়ে সে বিশ্ববিদ্যালয়ে যায়। এ গাড়ি তাকেও আমি ব্যবহার করতে দেখিনি। সে গাড়িটা দিয়ে দিল আপনাকে, লুঝি বলল। আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ লুঝি। সবাই আমাকে সাহায্য না করলে এভাবে এগোতে পারতাম না। দেখো, তোমার গাড়িটা নিয়ে পৌঁছেছিলাম লিয়েন হুয়াকে উদ্ধারের ঘটনা পর্যন্ত। তারপর পেলাম লিয়েন হুয়ার গাড়ি। এভাবেই আল্লাহ আমাকে সাহায্য করেন, বলল আহমদ মুসা। হিংসা হয় স্যার। আল্লাহকে আপনি যেভাবে পেয়েছেন সেভাবে আমরা যদি পেতাম তাহলে বোধহয় এতটা দুর্ভাগা আমি হতাম না, লুঝি বলল, তার কণ্ঠ ভারী। ঠিক বললে না লুজি। কোনোটা দুর্ভাগ্য আর কোনোটা সৌভাগ্য তা মানুষ ঠিক করতে পারে না। মানুষ যাকে মনে করে দুর্ভাগ্য সেটা তার সৌভাগ্য হয়ে দাঁড়াতে পারে, আর যাকে সৌভাগ্য মনে করে তা তার জন্যে দুর্ভাগ্য ডেকে আনতে পারে। সব অবস্থায় আল্লাহর উপর আমাদের নির্ভর করা উচিত, বলল আহমদ মুসা।
সরি স্যার, আপনার আল্লাহর প্রতি আমার ভরসা আছে বলেই আমি বেঁচে আছি, দাঁড়াতে পেরেছি। লুঝি বলল। আহমদ মুসার ঠোঁটে এক টুকরো হাসি ফুটে উঠল। বলল, আমার আল্লাহর উপর ভরসা করবে কেন? তোমার আল্লাহর উপর ভরসা করো, আল্লাহ তো সবার, বলল আহমদ মুসা। আল্লাহকে আমি কি আমার বুকে ধারণ করতে পারব? আমি অত ভালো মানুষ হতে পারব? আমি তার গুণবাচক নামগুলো পড়েছি রিলিজিয়াস এনসাইক্লোপিডিয়ায়। সেগুলোকে আমি কি করে ধারণ করব আমার বুকে? লুঝি বলল। তুমি যখন আল্লাহকে স্রষ্টা, রক্ষাকর্তা, পালনকর্তা, দয়ালু, বারবার ক্ষমাকারী, শেষ প্রত্যাবর্তনস্থল ইত্যাদি হিসাবে মেনে নেবে, তখন গুণগুলো আপনাতেই তোমার মধ্যে এসে যাবে। প্রতিটি মানুষকে আল্লাহ এভাবে অপার সম্ভাবনাময় করে তৈরি করেছেন। কেউ ছোট নয়, কারো বুক ছোট নয়। দেখবে, একে আকাশের মতো সীমাহীন। ধন্যবাদ স্যার আপনাকে, অনেক ধন্যবাদ। আল্লাহকে তার দয়াতেই নিশ্চয় আপনার দেখা পেয়েছি। আলোর পরশেই তো অন্ধকার দূরে সরে যায়। আপনি সেই আলোর পরশ। আল্লাহকে মনে হচ্ছে আমার বুকে পেয়েছি। কোনো ভয় যেন আমার মধ্যে নেই। মনে হচ্ছে হাজারো কামান। বন্দুকের সামনে দাঁড়াতে বুক আর কাঁপবে না। আহমদ মুসা কিছু বলার জন্য মুখ খুলেছিল, কিন্তু বলা হল না। দেখল, ঠিক রাস্তার মাঝখানে দুজন লোক এসে হাত তুলে দাঁড়াল। আহমদ মুসা গাড়ি থামালো প্রায় তাদের গা ঘেঁষে। ওদের জ্যাকেটের পকেটের ওজন দেখে বুঝল রিভলভার আছে পকেটে। গাড়ি থামতেই গাড়ির সামনের দুজনের একজন ছুটে এলো আহমদ মুসার গাড়ির জানালায়। তাকালো সে গাড়ির পেছনে বসা লুঝিদের দিকে। দেখেই হাত তুলে চিৎকার করে উঠল দ্বিতীয় লোকটির দিকে তাকিয়ে, হ্যাঁ, পাওয়া গেছে, দুজন মঙ্গোলীয় মেয়ে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে দ্বিতীয়জন পেছনে তাকিয়ে ডাকল, ম্যাডাম মেং, ম্যাডাম তেং, আপনারা আসুন। মন্দির থেকে বেরিয়ে এলো দুই মহিলা। তাদের দুজনার হাতেই পিস্তল। আহমদ মুসার গাড়ি যেখানে দাঁড়িয়ে আছে তার 10 গজ সামনেই একটা মন্দির। মন্দিরের কাছাকাছি গিয়ে গাড়ির রাস্তাটা ডান দিকে বাঁক নিয়ে মন্দিরের উত্তর, পশ্চিম ও দক্ষিণ 3 পাশ ঘুরে দক্ষিণে এগিয়ে গেছে। মহিলা দুজন এসে লুজির পাশের জানালায় দাঁড়াল, আর পুরুষ দুজন আগের মতোই দাঁড়াল গাড়ির সামনে। মহিলা দুজনের একজন জানালা দিয়ে লুঝিকে বলল, শেরি ম্যাডাম, সামান্য একটু চেকিং আছে, আসুন। আপনারা কে, কি চেক করবেন? বলল লুঝি সেই মহিলাটির দিকে তাকিয়ে। মহিলা দুজনেরই মেদহীন রিজু শরীর। দেখেই বুঝা যায় কুনফু কারাতের দেহ ওদের। আমরা উডাং, সিকিউরিটি সমিতির লোক। আজকাল পাহাড়ে নানা ঘটনা ঘটছে। এর প্রেক্ষিতেই আজ থেকে পাহাড়ে অবৈধ অস্ত্র বহন ও ছদ্মবেশ ধারণ নিষিদ্ধ করা হয়েছে, বলল মহিলাটি। শুধু যে ওদের বললেন, আমার চেকিং হবে না, আহমদ মুসা বলল। আপনাকে ছেলেরা ডাকবে। আচ্ছা, আপনিও আসুন, বলল মহিলাটি। ঠিক আছে, চেকিং যখন হবেই তখন তাড়াতাড়ি হোক, বলে আহমদ মুসা বেরিয়ে এলো গাড়ি থেকে। লুঝিরাও বের হল গাড়ি থেকে। লুঝিরা আগে চলল, তার পেছনে দুই মহিলা। দুই মহিলার পেছনে সেই দুজন লোক, সবার পেছনে আহমদ মুসা। কোথায় চেকিং হবে জিজ্ঞেস করল আহমদ মুসার সামনের দুই লোককে। মন্দিরের 2টি কক্ষ বরাদ্দ হয়েছে এজন্যে, বলল দুজন লোকের একজন। পাহাড়ে তো গণ্ডগোলের কথা শুনিনি, কিছু ঘটেছে কি? বলল আহমদ মুসা। ঘটেছে, ঘটবে, এ নিয়ে মাথা ঘামিও না, বলল আগের সেই লোকটি। মন্দিরের একদম পশ্চিম প্রান্তের একটা দরজা দিয়ে তারা ঢুকল। ঢুকেই আহমদ মুসা পকেট থেকে তার স্পেগানটি বের করল। দরজাটি বন্ধ করে দিল। দরজা বন্ধের শব্দ পেয়েই বোধহয় তোক দুজন ফিরে তাকিয়েছিল। ওরা একদম আহমদ মুসার সামনে 2 গজের মধ্যে। ঘুরে দাঁড়িয়ে ওরা স্থির হবার আগেই আহমদ মুসা তাদের দিকে উদ্যত স্পেগান থেকে 2 বার 4 বার ফায়ার করল। মাত্র কয়েক সেকেন্ড। ওরা সংজ্ঞা হারিয়ে লুটিয়ে পড়ল। স্পেগানের কোনো শব্দ হয়নি, কিন্তু তাদের দেহ মাটিতে আছড়ে পড়া শব্দ হল। বোঁ করে দুজন মহিলা ঘুরে দাঁড়াল। ঘুরে দাঁড়িয়েছিল লুঝিরাও। বুঝতে পারল সঙ্গে সঙ্গেই, আর প্রায় তার হাতের সীমার মধ্যেই দাঁড়িয়ে দুজন মহিলা। লুঝি
মুহূর্ত সময় নষ্ট করল না। পেছন থেকে তার হাতের 2 কারাত চালালো 2 মহিলার ঘাড়ের পাশটায়। মহিলা দুজনের দেহ টলে উঠে আছড়ে পড়ল পেছন দিকে। ধন্যবাদ লুজি, তোমরা একদম ওদের লাগোয়া ছেলে বলে ক্লোরোফর্ম স্প্রে করতে পারছিলাম না ওদিকে। তোমরা সরে এসো, বলল আহমদ মুসা। ওরা সরে এলো। ওদের দেহ সংজ্ঞাহীন হলেও এদের নাকে আহমদ মুসা বিশেষ ক্লোরোফর্ম স্প্রে করল। বলল, ওদের 30 ঘন্টা ঘুমিয়ে রাখতে হবে, যাতে ঘটনাটা কাউকে জানাবার সুযোগ তারা না পায়। আহমদ মুসা ঘরের পাশেই একটা টয়লেট খুঁজে পেল। ওদের সবাইকে সেখানে ঢুকিয়ে দরজা লক করে দিল। ওরা বেরিয়ে এলো মন্দির থেকে। উঠল তারা গাড়িতে। আল্লাহকে ধন্যবাদ স্যার, আমরা 2 চেকিং পার হলাম, বলল লুজি। আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই আল্লাহর দয়া আমাদের সাথে আছে। আবার যাত্রা শুরু হলো তাদের। রেনওয়েল মন্দিরের ঘটনার পর 5 ড্রাগন মন্দির পার হয়ে এলো তারা। 5 ড্রাগন মন্দির বিশাল, এর ভেতর দিয়ে স্থানীয় সড়কটি। আহমদ মুসা আশঙ্কা করেছিল এখানে শত্রুরা বড় বাধা দাঁড় করাতে পারে, কিন্তু ভালোই ভালোই তারা পার হয়ে এসেছে 5 ড্রাগন টেম্পল। গুরুত্বপূর্ণ হোয়াং রক পার হবার পর আঞ্চলিক সড়কটি উঁচু পর্বত ও পার্বত্য এলাকার মুখোমুখি হয়েছে। পাহাড়ের এই বাধা এড়াবার জন্যে সড়কটি লেফট টার্ন নিয়ে পূর্ব দিকের উপত্যকা ধরে এগিয়ে গেছে। বেশ কিছুটা এগোবার পর সড়কটি শার্প রাইট টার্ন নিয়ে ফুমা ব্রিজ দিয়ে একটা পাহাড়ি নদী ও পাহাড়ের বড় একটা খাদ পার হয়ে যেতে হবে। আহমদ মুসারা তখন চলছিল পূর্বের উপত্যকা পথে। উপত্যকাটা সবুজ গাছগাছালিতে পূর্ণ। আহমদ মুসার গাড়ি খুব দ্রুতই চলছিল সামনে। উপত্যকার পথ তখনও শেষ হয়নি। আহমদ মুসার সতর্ক দৃষ্টি চারদিকে। সে দেখল তার গাড়ির পথ আগলে দাঁড়িয়ে আছে একটা বড় মাইক্রো। সড়কটি সিঙ্গল লেনের, আসা যাওয়ার একই রাস্তা। মাইক্রোটি দাঁড়িয়ে আছে রাস্তার ঠিক মধ্যখানে। দুপাশেই রাস্তার কিছু করে জায়গা ফাঁকা। মাইক্রোর দরজা খোলা। বাইরে কেউ নেই। ভেতরে আছে কি? মতলব কি মাইক্রোর? আহমদ মুসার গাড়ি একই গতিতে এগোচ্ছে। আরও কিছু এগোল আহমদ মুসা। মাইক্রোটি অনড়। মাইক্রোর 2 পাশে রাস্তায় যে স্পেস, তা দিয়ে গাড়ি যাবে না। তাহলে মাইক্রোটি কি খালি? মাইক্রোর জানালাগুলোতে কালো শেড দেয়া গ্লাস, কিন্তু খোলা দরজা দিয়ে গাড়িতে কেউ থাকার চিহ্ন দেখা যাচ্ছে না। ড্রাইভিং সিট, পাশের সিটেও কেউ নেই। মাইক্রোর লোক এবং আরও লোক মিলে কি বাইরে উঁত পেতে বসে আছে? গাড়ি থেকে আহমদ মুসাদের নামাতে চায় ওরা। আহমদ মুসা রাস্তার দুপাশে তাকাল। দেখেই বুঝল রাস্তার খুব ভালো একটা জায়গা তারা বেছে নিয়েছে তাদের আটকানোর জন্যে। এখানে রাস্তাটি সামনে পেছনের তুলনায় বেশি সংকীর্ণ, আর রাস্তার দুধারের ভূমিটা বেশ খানিকটা খাড়া হয়ে উপরে উঠে গেছে। সুতরাং রাস্তা থেকে অল্প কিছুটাও নামিয়ে গাড়ি ওপাশে নেবার উপায় নেই। অন্যদিকে দুপাশটা পজিশন নেবার মতো উপযুক্ত জায়গা। ওখান থেকে রাস্তার যে কাউকে টার্গেট বানানো সহজ, কিন্তু রাস্তা থেকে ওখানে টার্গেট বানানো সহজ নয়। তাছাড়া ওদের জন্যে আছে ঝোপঝাড় ও গাছপালার আড়াল। আহমদ মুসার ঠোঁটে হাসি ফুটে উঠল। মনে মনে বলল, আল্লাহ কখনই কারো সামনে চলার পথ একেবারে বন্ধ করে দেন না। আহমদ মুসার গাড়ি মাইক্রোর কাছাকাছি এসে গেছে। আহমদ মুসা একটা অর্ধ টার্ন নিয়ে তার গাড়ি মাইক্রোর প্যারালালে তার গায়ের সাথে সেঁটে দাঁড় করাল। মাইক্রোর খোলা দরজা এবং আহমদ মুসার গাড়ির দরজা এক বরাবরে এসে গেল। আহমদ মুসা দ্রুত ড্রাইভিং সিট থেকে নেমে এসে নিজের গাড়ির দরজা খুলে মাইক্রোর খোলা দরজা দিয়ে মাইক্রোতে প্রবেশ করতে গেল। লুঝিও চাংছি উদ্বেগ নিয়ে চারদিকে তাকাচ্ছিল এবং দেখছিল আহমদ মুসার কাজ। লুঝি বলল, স্যার, আপনি মাইক্রোতে ঢুকছেন না কেন? আমি দেখব গাড়িতে বোমা বা কোনো ধরনের বিস্ফোরক পাতা আছে কিনা। তুমি এসো, এই গাড়ি তোমাকে ড্রাইভ করতে হবে, বলল আহমদ মুসা। দেখল আহমদ মুসা বিস্ফোরক ইন্ডিকেটরে কোনো রেড সিগন্যাল। লুঝিও এসে প্রবেশ করল মাইক্রোতে। লুঝি, তোমাকে দ্রুত গাড়ি ঘুরিয়ে সড়ক ধরে সামনে এগোতে হবে। দ্রুত গাড়ি ঘুরাতে হবে এ কারণে যে ওরা যেন এই পজিশনে মাইক্রোকে অকেজো করে দিতে না পারে।
বলল আহমদ মুসা। আমরা এই মাইক্রো নিচ্ছি কেন? লুঝি বলল। আমরা মাইক্রো নিচ্ছি না, রাস্তা থেকে সরাচ্ছি, বলল আহমদ মুসা। হাসল লুজি, বলল, এটা অনেকটা চোরের উপর বাটপাড়ি স্যার। হ্যাঁ, কিছুটা, বলল আহমদ মুসা। তার মুখেও হাসি। কথা শেষ করেই আহমদ মুসা বলল, গাড়ি স্টার্ট দিয়েই চাকা ঠিক আছে কিনা দেখে নিও, আমি ওই গাড়িতে যাচ্ছি। আমি গাড়ি স্টার্ট দিয়ে বামে ঘুরে মাইক্রোর দিকে অ্যাবাউট টার্ন করার আগেই মাইক্রো স্টার্ট দেবে। আমার গাড়ি বামে টার্ন নিতেই আমি পালিয়ে যেতে পেছনে ফিরছি, মনে করে আমার গাড়ি লক্ষ্যে ওরা গুলি শুরু করতে পারে। ওদের বন্দুকগুলো আমার গাড়ির দিকে ঘুরানো থাকবে। এই সুযোগ নিয়ে তুমি গাড়ি ঘুরিয়ে সামনে ছুটবে, বলল আহমদ মুসা। বুঝেছি স্যার, আমরা ওদের বোকা বানাচ্ছি, বলল লুজি, তার মুখে হাসি। আহমদ মুসা যা বলেছিল তাই ঘটল। আহমদ মুসা গাড়ি বাম দিকে ঘুরিয়ে পেছনমুখো হতেই দুদিক থেকে 12টির মতো স্টেন গান গর্জন করে উঠল। লুজি মাইক্রো ঘুরিয়ে ছুটতে শুরু করলে তার মাইক্রো লক্ষ্যেও ব্রাশ ফায়ার শুরু হল। লুজির মাইক্রো তখন তাদের গুলির রেঞ্জের বাইরে। আহমদ মুসার গাড়ি আবার অ্যাবাউট টার্ন করে লুজির মাইক্রোর পেছনে ছুটতে শুরু করেছে। রাস্তার দুপাশ থেকে স্টেনগানধারী 12-14 জন। ওরা তখন রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে পড়েছে, চোখ তাদের ছুটে চলা দুই গাড়ির দিকে। বোকা বনার দৃষ্টি তাদের চোখে মুখে। আর এদিকে আহমদ মুসা সোজা ব্রিজ পার হয়ে গাড়ি দাঁড় করালো। লুজি গাড়ি থেকে নামলে আহমদ মুসা মাইক্রোটার 4টি চাকায় গুলি করে ফুটো করে দিল। লুজি গাড়িতে উঠলে আবার চলতে শুরু করল আহমদ মুসার গাড়ি। স্যার, আপনার কৌশল ওদের এমন বিপদে ফেলল যে টেলিফোন করে গাড়ি না আনা পর্যন্ত ওরা নড়তে পারবে না, কারণ 5 ড্রাগন টেম্পল থেকে হোটেল জিনজিয়াওপো পর্যন্ত রাস্তায় কোনো ভাড়া গাড়ি পাওয়া যায় না। এই মধ্যপথে কোনো প্যাসেঞ্জার পাওয়া যায় না, তাই যারা এ রাস্তায় নামে প্যাসেঞ্জার নিয়েই নামে, বলল লুজি। কেন এত বড় এলাকায় কোনো মন্দির, বাজার ইত্যাদি নেই? আহমদ মুসা বলল। এখন আমাদের ড্র্যাগন কেভ পাওয়ার আগে মাত্র 3টা মন্দির আছে, কিন্তু এগুলো খুব ছোট, ঐতিহাসিক কোনো মূল্য এগুলোর নেই। অধিকাংশই এসব মন্দির দেখতে নামে না, বলল লুঝি। যাক, আল্লাহ আমাদের সাহায্য করেছেন। ওরা আমাদের ফলো করতে পারলে অসুবিধাই হতো। একটু থামল আহমদ মুসা, সঙ্গে সঙ্গে আবার বলল, আমাদের গাড়ির নাম্বার পাল্টাতে হবে। ছোটখাটো পরিবর্তন এনে গাড়িটাকে যাতে সহজেই চিহ্নিত করতে না পারে তার ব্যবস্থা করতে হবে। কোথায় দাঁড়ানো যায় লুঝি? স্যার, রাস্তার দুপাশে এমন প্যাসেজ ও ঝোপঝাড় পাওয়া যাবে, বলে সামনেই রাস্তা থেকে নেমে যাওয়া একটা প্যাসেজ দেখিয়ে বলল। দেখুন স্যার, ওই প্যাসেজটা 2 ছোট টিলার মাঝ দিয়ে ভেতরে ঝোপের দিকে ঢুকে গেছে, বলল লুঝি। ধন্যবাদ লুজি, বলে প্যাসেজ বরাবর পৌঁছে ওদিকে ভালো করে একবার তাকিয়ে নিয়ে গাড়ি ঘুরিয়ে নিয়ে প্যাসেজে ঢুকে গেল। মিনিট 15 পরে আহমদ মুসার গাড়ি বেরিয়ে এলো প্যাসেজ দিয়ে, উঠে এলো রাস্তায়। গাড়ির আগে পিছের নেমপ্লেট বদলে গেছে। গাড়ির দুই পাশের বডিতে মাঝ বরাবর লম্বা একটি স্টিকার ছিল। তাতে ছিল 3টি রাইজিং সানের প্রতিকৃতি। সেই রকম স্টিকারেই এখন লেখা দেখা যাচ্ছে ফরচুন লিখা এই স্টিকার গাড়ির স্টোরেই ছিল। এবার কোনো ঝামেলা ছাড়াই আহমদ মুসারা পৌঁছে গেল জিনজিয়াও হোটেলে। এখানেই তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। চীনা গোয়েন্দা বাহিনীর পক্ষ থেকে 10 তলায় 2 বেডের স্যুট রিজার্ভ করা হয়েছে লুঝি এবং চ্যাংঝির জন্যে, আর আহমদ মুসার জন্যে রুম রিজার্ভ করা হয়েছে 1 তলার ড্রাইভার্স প্যারাকে। আহমদ মুসার ইচ্ছা অনুসারে চীনা গোয়েন্দা বিভাগ থেকেই হোটেল সিকিউরিটির পোশাকে কয়েকজন গোয়েন্দাকে লুঝিদের কক্ষকে সার্বক্ষণিক পাহারায় রাখা হয়েছে। হোটেলে পৌঁছে ফ্রেশ হবার পর ব্যাগ থেকে জুসের ক্যানও বের করে জুসটা খেয়ে সবে বিছানায় গা এলিয়েছিল আহমদ মুসা। তখনই তার ওয়্যারলেস বেজে উঠল। এ ওয়্যারলেসটি দিয়েছে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী নিকোলাস লিয়াং নিরাপদ যোগাযোগের মাধ্যম হিসেবে। ওয়্যারলেস তুলে নিল আহমদ মুসা। শুভেচ্ছা বিনিময়ের পর স্বরাষ্ট্রমন্ত্রী বলল, আপনি হোটেলে? খবর পেয়েছি জনাব আহমদ মুসা।
পথে যে গণ্ডগোলগুলো হয়েছে তারও রিপোর্ট পেয়েছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের সবাইকে চমৎকৃত করেছেন। ঈশ্বর সত্যি আপনাকে তার করুণা একেবারে ঢেলে দিয়েছেন। আর স্যার, অন্য সব বিষয়ের খবর কি স্যার? আমি শোনার জন্য উদ্গ্রীব, বলল আহমদ মুসা। হ্যাঁ আহমদ মুসা, ওদিকের সব ব্যবস্থা হয়ে গেছে। ট্যাক্সি ড্রাইভার ও পর্যটকের ছদ্মবেশে সেনাবাহিনীর ৫০ জন কমান্ডো ওখানে পৌঁছে গেছে। সন্ধ্যা থেকে ওরা ড্র্যাগন কেভ এলাকায় অবস্থান নেবে। কিছু থাকবে পার্পল মন্দির প্যালেস এবং নানিয়ান মন্দির প্যালেস এলাকায়, যাতে ওখান থেকে ড্র্যাগন কেভ এলাকার দিকে মুভ করতে না পারে। এছাড়া ড্র্যাগন কেভ এলাকার নিচে পাহাড়ের গোড়ায় দুটি সামরিক হেলিকপ্টার অপেক্ষা করবে। এর বাইরে ওই এলাকা জুড়ে আমাদের গোয়েন্দারা তো থাকবেই। কমান্ডো ইউনিটের অধিনায়ক সহ গোয়েন্দা ইউনিটের প্রধানের নাম্বার ৩টি আপনাকে দেয়া হয়েছে। ধন্যবাদ স্যার, আহমদ মুসা বলল। ওয়েলকাম। তাহলে এখন রাখছি জনাব, বলল স্বরাষ্ট্রমন্ত্রী। ঠিক আছে জনাব, বাই, বলে আহমদ মুসা অয়েলেস রেখে দিল। আবার বিছানায় গা এলিয়ে দিল আহমদ মুসা। ১০ মিনিটও পার হয়নি, এবার দরজায় নক হল। আগেই বুঝতে পেরেছিল বেশ কয়েকটি পায়ের শব্দ এগিয়ে আসছে। তার দরজায় এসে পাগুলো স্থির হয়েছিল, তাও বুঝতে পেরেছিল আহমদ মুসা। দরজায় দ্বিতীয়বার নক হতেই আহমদ মুসা উঠে দরজা খুলে দিল। দরজায় দাঁড়িয়ে আছে ৩-৪ জন যুবক, বয়সের ছেলে। আহমদ মুসা মুখ খোলার আগেই সবার সামনে দাঁড়িয়েছিল যে ছেলেটি, সে বলল, আমরা আপনার আশপাশের রুমেই থাকি। তার কথা শেষ হবার আগেই আহমদ মুসা কানসু এলাকার চীনা উচ্চারণে বলল, ওয়েলকাম, আপনারা ভেতরে আসুন। দরজা থেকে সরে এসে আহমদ মুসা সোফার দিকে ইঙ্গিত করে বলল, বসুন সকলে প্লিজ। আহমদ মুসার এ সৌজন্যে সবাই খুশি হল। বসল সবাই। আহমদ মুসাও বসল গিয়ে সোফায়, বলল, আমি এই কিছুক্ষণ আগে এলাম, খুশি হলাম আপনাদের পেয়ে। ধন্যবাদ। আমরা ৪ জনই উডাংয়ের। আমাদের স্যাররা কয়েকদিন এখানে আছেন। হোটেলের হলে কি একটা ওয়ার্কশপ চলছে, আগামীকাল শেষ হবে। আগামীকাল পর্যন্ত আমরাও আছি। যে ছেলেটি প্রথমে কথা শুরু করেছিল সেই বলল, খুশি হলাম। তাহলে তো উডাং সম্পর্কে আপনারা খুব অভিজ্ঞ, বলল আহমদ মুসা। কেন উডাংয়ে আসেননি এর আগে, কোথায় বাড়ি? বলল ৪ জনের অন্য একজন। ২-১ বার এসেছি, এত দূর আসিনি, বলল আহমদ মুসা। আপনি ফ্যামিলি গাড়ি ড্রাইভ করেন? বলল ওদের একজন আহমদ মুসাকে। হ্যাঁ, আমি আমার স্যারদের মঙ্গোলীয় মেহমানকে উডাং নিয়ে এসেছি, আহমদ মুসা বলল। তাই তো দেখলাম গাড়িটা অন্যরকম, বেশ দামি গাড়িটা, বলল তাদের একজন। আমার গাড়ি দেখেছেন? চিনলেন কি করে? আহমদ মুসা বলল। সেটাই তো কথা, আমরা পার্কিংয়ে ছিলাম, দেখলাম কয়েকজন লোক একটা গাড়ি খোঁজ করছে। তারা বলল, অল্প কিছুক্ষণ হবে এসেছে প্রাইভেট কার, খুব দামি। পার্কিং লটের ইনচার্জ আপনার গাড়ি দেখিয়ে বলল, এই গাড়ি কিছুক্ষণ আগে এসেছে, এছাড়া ৩-৪ ঘন্টার মধ্যে আর কোনো প্রাইভেট গাড়ি পার্কিং লটে আসেনি। এই গাড়ির ড্রাইভার ব্যারাকে ১১ নম্বর কক্ষে আছে। লোকগুলো গাড়িটা দেখেই বলল, হ্যাঁ, এই গাড়িটাই আমরা খুঁজছি। তারপর পকেট থেকে কাগজ বের করে গাড়ির নাম্বার, গাড়ির বডির স্টিকার ইত্যাদি মিলিয়ে বলল, হ্যাঁ, এই গাড়িটাই, কিন্তু মিলছে না। আমরা বললাম, এক ব্র্যান্ড, এক কালারের বহু গাড়ি আছে, আসল হল নাম্বার ও অন্যান্য স্পেসিফিকেশন। লোকরা বলল, হতে পারে গাড়িটা কোনো প্রাইভেট পার্কিংয়ে গেছে, বলে তারা গাড়ির নাম্বার ও ছবি পার্কিং লট ইনচার্জকে দিয়ে বলল, এ গাড়িটা পার্কিং লটে এলে কাগজে লেখা নাম্বারে আমাদের জানাবেন। গাড়িটা খুব বিপজ্জনক, গাড়িটা আমাদের খুব দরকার। গাড়ি খোঁজ করতে আসা ওই লোকগুলোকে খুব ভালো লোক বলে মনে হয়নি। পকেটে ওদের রিভলভার আছে বলে মনে হয়েছিল। বলে একটু থামল লোকটি, সঙ্গে সঙ্গেই আবার বলল, তাই ঘটনাটা আপনাকে বলতে এলাম। আপনারা বড় বাঁচা বেঁচে গেছেন। মুখে একটু ভীতির ভাব এনে বলল আহমদ মুসা। ধন্যবাদ আপনাদের এমন খবর দেওয়ার জন্যে। এখানে কি লোকরা রিভলভার নিয়ে ঘোরাঘুরি করে? আহমদ মুসার কণ্ঠে ভয়ের প্রকাশ। ওদের মধ্যকার সেই প্রথম লোকটি বলল, না, এমন নয় ব্যাপারটা। উডাংয়ের মানুষ শান্তিপ্রিয়। অস্ত্রতস্ত্র থেকে, মানে অশান্তি থেকে, তারা সব সময় দূরেই থাকে।
বড় বড় মন্দিরে মার্শাল আর্টের কিছু গ্রুপ আছে। তাছাড়াও আরও কিছু ধরনের গ্রুপ আছে। তারা কখনো কখনো ভয়ঙ্কর হয়ে উঠে শোনা যায়, কিন্তু সেটা মন্দির কেন্দ্রিক, বাইরে কোনো সমস্যা নেই। কিন্তু আমার ম্যাডামরা তো মন্দির দেখতেই এসেছেন, কোনো অসুবিধা নেই তো? না, কোনো সমস্যা নেই, চিন্তা করবেন না, বলে তিনজন উঠে দাঁড়াল। আমরা একটু আসি, কাজ আছে, বলে ওরা চলে গেল। যে প্রথম কথা বলেছিল সে ছেলেটি সোফায় একটু গা এলিয়ে বলল, পাশের রুমেই আমি থাকি। আহমদ মুসা উঠে গিয়ে মিনি ফ্রিজ থেকে কিছু চকলেট নিয়ে একটা প্লেটে তুলে ছেলেটির সামনে টিপয়ে রেখে বলল, এখানে দেখছি চাটা পেতে ঝামেলা, কি করব, তাই চকলেট দিয়েই মেহমানদারি। এ ধরনের রুমে মেহমানদারির যা কিছু সুবিধা আছে আমাদের কক্ষে তার কিছুই নেই। একটা চকলেট বার হাতে তুলে নিতে নিতে বলল ছেলেটি। কেন, ড্রাইভার ব্যারাকের সব রুম একরকমের নয়, বলল আহমদ মুসা। না, একরকম নয়। আপনার এ কক্ষকে ড্রাইভার ব্যারাকের মধ্যে ভিআইপি রুম বলে। স্যাররা ম্যাডামরা তাদের ড্রাইভারদের জন্য যে ধরনের রুম চান সে ধরনের রুম দেয়া হয়, ছেলেটি বলল। এ ধরনের বৈষম্য ঠিক নয়, খুবই দৃষ্টিকটু লাগে, বলল আহমদ মুসা। ওসব থাক, আপনি কি ম্যাডামদের নিয়ে বেরোবেন, ছেলেটি বলল। বেরোব সন্ধ্যার দিকে, ম্যাডামরা এখন রেস্ট নিচ্ছেন, কিন্তু ভাবছি কোথায় কোথায় গেলে ভালো হয়, কোথায় কি নিয়ম, এসব আমি কিছুই জানি না, বলল আহমদ মুসা। এই হোটেলের চারদিকে 3টা বড় জিনিস আছে দেখার, পার্পল মন্দির প্যালেস, নানিয়ান মন্দির প্যালেস এবং ড্র্যাগন কেভ। ড্র্যাগন কেভের সামনে আরেকটা মন্দির আছে, মন্দিরটা ছোট, তেমন কিছু নেই দেখার বা জানার। ড্র্যাগন কেভের অনেক নাম শোনা যায়, ওখানে কি আছে? প্রথমেই ওখানে যেতে হতে পারে, বলল আহমদ মুসা। আজ আপনারা যেতে পারবেন বলে মনে হয় না। ড্র্যাগন কেভের ক্রয় বিভাগে আমার এক আত্মীয় কাজ করে, আমি আজ তার সাথে দেখা করতে গিয়েছিলাম, আমাকে ভেতরে যেতে দেয়া হয়নি। আত্মীয়টা পরে বাইরে এসে আমার সাথে দেখা করে, সে জানায় আজ সকাল থেকে সাক্ষাৎ প্রার্থী কাউকেই ঢুকতে দেয়া হচ্ছে না, বিকেল থেকে পর্যটকদেরও ঢুকতে দেয়া হবে না। বিদেশি পর্যটক হলে শুধুমাত্র কে ঢুকতে দেয়া হবে। বিধিনিষেধ শুধু নাকি আজকের দিনের জন্যে। ছেলেটি থামলে আহমদ মুসা বলল, একদিনের জন্যে এই বিধিনিষেধ কেন? হ্যাঁ, সেটাও সে বলেছিল। সন্ধ্যার পর ড্র্যাগন কেভের বেশিরভাগ লোক নাকি কোথাও যাবে। এছাড়া সন্ধ্যার পর ড্র্যাগন কেভে নাকি বন্দীদের কি একটা বিচার বসবে। এজন্যে লোকজনের ঝামেলা থেকে ড্র্যাগন কেভকে তারা মুক্ত রাখতে চায়। কেভ কি খুব বড় জায়গা? সেখানে বন্দি, বিচার এসব কি করে হয়, বলল আহমদ মুসা। কেভ খুব বড় নয়, কিন্তু তার উপর যে স্থাপনা তা বেশ বড়। দেখতে 2 তলা মনে হবে, কিন্তু আসলে 3 তলা। 3 তলায় মন্দিরের গুরু ও 2য় তলায় শীর্ষ স্টাফ ও মেহমানদের থাকার জায়গা। নিচের তলায় কেভের 3 পাশে নিচ্ছিদ্র দেয়াল ঘেরা। 3 পাশে কি আছে কেউ জানে না, বলল ছেলেটি। পর্যটক কিংবা মন্দিরের কেউ কি ওখানে যেতে পারে না? আহমদ মুসা বলল। শুনেছি কেভের সম্মুখ দিকে 3 পাশের দেয়াল ঘেরা এলাকায় প্রবেশের কোনো পথ নেই। প্রবেশ পথ নাকি পেছন দিকের কোথাও, তাই কেউ ওদিকে যাবার কোনো সুযোগই পায় না, বলল ছেলেটি। মনে মনে ভীষণ খুশি হল আহমদ মুসা। অত্যন্ত মূল্যবান খবর পাওয়া গেল ড্রাইভার ছেলেটির কাছে। সম্মুখ দিয়েই কেভে ঢুকার পথ থাকার কথা। এদিক দিয়েই পথ খুঁজে সে বন্দিখানায় যাবার চেষ্টা করত। আল্লাহ তাকে বিরাট সাহায্য করেছেন অকল্পনীয় এক পথে। আল্লাহর শুকরিয়া আদায় করল সে। তাকালো ড্রাইভার ছেলেটির দিকে, বলল, আমার ম্যাডাম মঙ্গোলিয়ার পাসপোর্ট তারা শো করতে পারবে। দেখা যাক ঢুকতে পারা যায় কিনা। ধন্যবাদ, আপনার কাছে অনেক কিছু জানলাম, বলল আহমদ মুসা। ড্রাইভার ছেলেটি উঠে দাঁড়াল, বলল, আসি ভাই, পরিচয় হল। খুশি হলাম, সুস্বাদু চকলেটের জন্যে ধন্যবাদ। ধন্যবাদ ভাই, দেখা হবে, বলল আহমদ মুসা। চলে গেল ড্রাইভার ছেলেটি। আহমদ মুসা তার মোবাইল তুলে নিল, কল করল লুঝিকে। কল ধরেই লুঝি বলল, স্যার, আপনাকে ড্রাইভার ব্যারাকে রেখে
এই ভিআইপি রুমটা আমাদের কাছে কাঁটার মতো মনে হচ্ছে। ওসব চিন্তার প্রয়োজন নেই। আমিও ড্রাইভারদের ভিআইপি রুমে আছি। থাক এসব কথা, আমি বেরোচ্ছি, তোমরা রেস্ট নাও। মাগরিবের নামাজের পর আমরা বেরোব, আহমদ মুসা বলল। মাগরিবের নামাজ কয়টায়? বলল লুজি। ও সরি, তুমি মাগরিব নামাজের সময় জানবে না? আহমদ মুসা বলল। সরি, আমি জেনে নেব। আপনি সময় বলবেন না, দেখবেন আমি তৈরি হতে পারি কিনা, বলল লুজি। ধন্যবাদ, আমার কথা শেষ। রাখি, তোমরা সাবধানে থেকো, আহমদ মুসা বলল। আল্লাহ হাফেজ স্যার, বলল লুজি। সুন্দর বলেছ, আল্লাহ হাফেজ, আহমদ মুসা বলল।